প্রণয়ের অমল কাব্য সিজন 2 লেখক DRM সোহাগ। নাসিম একটু পরপর পিছন ফিরে মায়রাকে খোঁজে, কিন্তু মেয়েটাকে আর দেখতে না পেয়ে হতাশ হয়। ইরফানের উদ্দেশ্যে বলে, মেয়েটা অনেক সুন্দর বল। ইরফান গম্ভীর গলায় বলে, নো। নাসিম একটু বিরক্তি কণ্ঠে বলে, তোর কাছে কিছুই সুন্দর লাগে না। কি কিউট মেয়েটা, একদম পুতুলের মতো। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিডরা কখনো বিউটিফুল হয় না। নাসিম ইরফানের কথা কানে নিল না। সে ভুলে কেন যায় ইরফানের এসব মেয়েদের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। তার মধ্যে ওই মেয়েটির সাথে অঘটন ঘটায় ইরফান আরও চটেছে। নাসিম ভাবল, সে মায়েরাকে বিয়ে করতে চাইলে ইরফান আবার বাধা না দিয়ে বসে। ইরফান যা তেরা, যদি বলে আমার বন্ধু হয়ে থাকতে হলে ওই মেয়েকে বিয়ে করা যাবে না। নাসিম ঢোক গেল, না, সে বিয়ে করে তারপর এদের জানাবে, নয়তো তার বিয়ে ভেস্তে যাওয়া অসম্ভাবনা আছে। গতকাল শুদ্ধ মেয়েটির নাম কি যেন বলেছিল, নাসিম মনে করতে পারল না। পরে না হয় আরও ভালোভাবে খোঁজ নেবে, এখন তো বাংলাদেশেই আছে। ফারা ঘরে বসে আবারও গাঁটটা মেরে বসে আছে। নুসরাতের কথা শুনছে না, সে যাবে না ছেলেপক্ষের সামনে। কিছুক্ষণ পর অন্তরা আসে ফারার ঘরে। ফাইজের কাছে এর পালানোর কথা শুনে এসেছে। তার বোন নুসরাত আর এই ফাইজের বোন কি বিচ্ছু হয়েছে ভাবা যায়। অন্তরা এগিয়ে এসে ফারার পাশে বসে বলল, কি হয়েছে ফারা, আমাকে বলো তো দেখি। ফারা অন্তরাকে জড়িয়ে ধরে বলে, অন্তরা আপু, আমি এখন বিয়ে করব না, তুমি ভাইয়াকে নিষেধ করো প্লিজ। অন্তরা ফারার পিঠে হাত বুলালো। ফাইজের বাকি ফ্রেন্ডদের সাথে ফারা শুধু চেনে, কিন্তু পরিচয় নেই। তবে অন্তরার সাথে বড় বোনের মতো সম্পর্ক। এর কারণটা অবশ্য তার বান্ধবী নুসরাত, অন্তরার ছোট বোন হওয়ায়। অন্তরা ফারাকে ছাড়িয়ে নিয়ে বলে, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? ফাইজ তো বলেছে তোর পছন্দ না হলে বিয়ে ক্যান্সেল করে দেবে। ফারা নাক টেনে বলে, ওটা ভাইয়া এমনি বলেছে, একটু আগে ভাইয়া কাকে যেন বলছিল পছন্দ হলে আংটি পরিয়ে দিয়ে যাবে, তখন তো বিয়ে কনফার্ম। অন্তরা হেসে বলে, বিয়ে তো করতেই হবে, বড় হয়েছিস না। ফারা বলে, তুমি তো আমার চেয়েও কত বড়, এখনো বিয়ে করনি, তাহলে আমাকে বিয়ে দেওয়ার জন্য ভাইয়ারা এত তাড়াহুড়া করছে কেন? ফারার কথায় অন্তরা চুপ হয়ে গেল। সে বিয়ে করবে কাকে? ইরফান যে তাকে চায় না, একটুখানিও চায় না। সে যে ইরফানের জায়গা কাউকে দিতে পারে না। নিজেকে সামলে নিয়ে ফারার গালে হাত দিয়ে বলে, আগে ছেলে তো দেখ, এরপর যদি তোর পছন্দ না হয়, ফাইজ জোর করলে আমি ফাইজের সাথে কথা বলবো। এবার রেডি হয়ে নে, নয়তো ফাইজ এসে মারবে। জানিস না ওর মধ্যে ইরফানের ভাইব আছে। ফারা কিছু বলল না। অন্তরা নুসরাতকে বলল, শাড়ি গহনা সব এদিকে দে তো নুসরাত, আমি সাজাচ্ছি। বোনের কথায় নুসরাত সব এগিয়ে দিলে অন্তরা ফারাকে রেডি করাতে ব্যস্ত হয়। কিছুক্ষণ পর ফাইজের মা এসে ডাকলে অন্তরা ফারাকে নিয়ে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে ছেলে, ছেলের বাবা মা আরও দুজন মেয়ে বসে আছে। ফাইজ আর শুদ্ধ পাশাপাশি বসে আছে। ফাইজের বাবা মা অপর পাশে বসে আছে। ফারা ধীর পায়ে এগিয়ে এসে সোফায় বসে, পাশে অন্তরা বসে। শুদ্ধ দুহাত আড়াআড়িভাবে বসে আছে, দৃষ্টি ফারার পানে। ফারা পরনে লাল শাড়ি, মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া। ফর্সা গায়ে লাল শাড়িটি বেশ মানিয়েছে। শুদ্ধ এর আগে ফারাকে ভার্সিটিতে দেখেছে কিনা ঠিক মনে নেই, কিন্তু আজ দেখছে নিখুঁতভাবে, চোখে লাগছে ভীষণ। দৃষ্টি সরিয়ে নিতে চাইলেও পারছে না। ব্যাপারটা শুদ্ধ নিজেই নিজের কাছে বিব্রত বোধ করছে। তখন ফাইজের সাথে মজা করেছে, কিন্তু এখন মনে হচ্ছে আসলেই নজর পড়ে গেল ফাইজের বোনের উপর। কি অবস্থা! এক আধা বিয়েত্তা মেয়ের দিকে নজর আটকালে কেমনটা লাগে। দৃষ্টি ঘুরিয়ে ছেলের দিকে তাকালে দেখল ছেলে শ্যামবর্ণের চেয়েও কিছুটা কালো। শুদ্ধের ভালো লাগলো না, এমন ফুটফুটে মেয়ের সাথে এত কালো ছেলে ঠিক যাচ্ছে না। এর চেয়ে তো সে হাজার গুণ সুন্দর। মনে মনে বিরক্ত হলো। আবারও ফারার দিকে তাকালো। দুজনে চোখাচোখি হয়। ফারা দ্রুত চোখ নামিয়ে নেয়। একে তো অপরিচিত মানুষদের সামনে বসেছে, সাথে তার পরিচিত শুদ্ধ স্যারকে এখানে দেখে অস্থির আরও বাড়ে। দুহাতে দুহাত কচলায়। শুদ্ধ ভ্রু কুঁচকে তাকায়। ফারার দিকে চেয়ে কিছু একটা ভেবে একটু হাসলো। শুদ্ধ ফাইজের ফোন নিয়ে ডায়াল কলে গেল। তার নাম্বারের পরের নাম্বারটিই ছেলের নাম্বার। নাম দিয়ে সেভ করা। শুদ্ধ চিনতে পেরেছে। সময় নষ্ট না করে সে ছেলের নাম্বার তার ফোনে টুকে নেয়। এরপর মেসেজ লেখে, এই মেয়ের তো এইডস আছে, আপনারা জানেন না? মেয়েটি কি সুন্দর দেখুন। আপনার গায়ের রং চাপা তো, তাই এত সুন্দর মেয়ে ত্রুটি লুকিয়ে আপনার ঘাড়ে ঝুলিয়ে দিচ্ছে। ইস, আপনার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। এভাবে ঠকতে যাচ্ছেন আপনি। আহারে, আজ আপনি কালো বলে। মেসেজটি ছেলের নাম্বারে সেন্ড করে শুধু মিটমিট হাসছে। নিজেকে সামলে ভদ্র ছেলের মতো বসে। ছেলেটি ফোনে নোটিফিকেশন পেয়ে মেসেজটি চেক করে। কপালে চিন্তার ভাঁজ। রিপ্লাই করে, কে আপনি? শুদ্ধ রিপ্লাই দেয়, আপনার শুভাকাঙ্ক্ষী। আপনাকে অগ্রিম অভিনন্দন এইডসে আক্রান্ত রোগী হওয়ার জন্য। শুদ্ধর পেট ফেটে হাসি পাচ্ছে। বহু কষ্টে হাসি চেপে রেখেছে। ওদিকে ছেলেটি শুদ্ধর মেসেজ দেখে হঠাৎ দাঁড়িয়ে যায়।
ছেলের বাবা মায়ের ফারাকে পছন্দ হয়েছে, কিছু বলতে চাইছিল, তার আগেই ছেলে দাঁড়িয়ে গিয়ে রাগান্বিত স্বরে বলে, এই বিয়ে আমি করব না, আপনাদের মেয়ের এইডস রয়েছে, অথচ আপনারা আমাকে এভাবে ঠকাতে যাচ্ছিলেন। ছেলের কথা শুনে সবাই বিষয়ের দৃষ্টিতে তাকায়। শুদ্ধ যেন উত্তর দেওয়ার জন্যই প্রস্তুত ছিল, দ্রুত উঠে দাঁড়িয়ে রেগে বলে, একদম উল্টাপাল্টা কথা বলবেন না, নিশ্চয়ই আপনার মাঝে এসব রোগ আছে যেটা আমাদের মেয়ের উপর চাপাচ্ছেন। শুদ্ধ উপর থেকে কথাটা রেগে বলল, মনে মনে হাসছে, হায় আল্লাহ, বেশিক্ষণ এই অ্যাক্টিং করা সম্ভব না তার দ্বারা, প্রচুর হাসি পাচ্ছে। ফাইজ ভ্রুকুচকে বলে, কে বলেছে আপনাকে এসব? ছেলেটি ফাইজের দিকে ফোন বাড়িয়ে দিল। ফাইজ মেসেজগুলো পড়ল, সাথে নাম্বার দেখলো, চিনতে পারল না। কল দিলে দেখলো নাম্বার বন্ধ। শুদ্ধ মিটমিট হাসছে, সিমটা সে গতকাল কিনেছিল, আর এখন মেসেজ সেন্ড করে ফোন বন্ধ করে রেখেছে। সে তো এত বোকা নয়। ফাইজ ছেলেকে বোঝানোর স্বরে বলে, দেখুন, যে এসব বলেছে হয়তো মজা করেছে, আমার বোনের কোনো প্রবলেম নেই। ফাইজের বাবাও এগিয়ে আসে, ছেলেরা সবাই ঘোর বিরোধী করছে। এক পর্যায়ে ফাইজ রেগে বলে, এই, বের হন আপনারা এই বাড়ি থেকে, আপনারা কি বিয়ে করবেন না? আমরাই আমাদের মেয়েকে আপনাদের ছেলের সাথে বিয়ে দেব না, যত সব ফালতু লোক। ছেলেটি রেগে বলে, আপনি কিন্তু আমাদের ডেকে না অপমান করছেন। শুদ্ধ ভ্রুকুচকে বলে, আপনি হয়তো আরও অপমানিত হতে চাইছেন, প্লিজ বসুন, আর একটু নাস্তা করুন, আমি নিজ দায়িত্বে আপনাদের নাস্তার সাথে অপমান নামক আপ্যায়ন করছি। শুদ্ধের কথায় ফারা না চাইতেও হেসে ফেলল। শুদ্ধর চোখে ফারার দিকে পড়ে, ফারা চোখ সরিয়ে নেয়। যদিও তার নামে সে ভুলভাল বলেছে, এজন্য তার রাগ লাগছে সেই অজ্ঞাত ব্যক্তির উপর, কিন্তু বিয়ে ভাঙছে বলে খুশি হয়েছে। ওইদিকে শুদ্ধের কথা না হেসে পারল না। শুদ্ধ মৃদু হাসল, মেয়েটির হাসি মারাত্মক। এদিকে অন্তরা কপাল চাপড়ায়, এই শুদ্ধ আর ভালো হলো না। ততক্ষণে সবাই বেরিয়ে গিয়েছে, ফারা নিজেও ভেতরে চলে যায়। শুদ্ধের উপর রেগেছে ভীষণ, কারণ শুদ্ধের জন্যই তাকে এদের সামনে এভাবে শাড়ি পরে আসতে হয়েছে। আবার তাকে চুন্নিও বলেছে, স্যার না হলে ফারা দেখে নিত এই লোককে। এদিকে ফাইজ আর তার বাবা মা আহামরি কষ্ট পেয়েছে এমন নয়, কিন্তু ছেলেটির মেসেজ তাদের ভাবাচ্ছে। শুদ্ধ ফাইজের কানে কানে ফিসফিসিয়ে বলে, আমার মনে হচ্ছে তোর লিটল কুইনের হয়তো কোনো গোপন প্রেমিক আছে, যে তার উপর ক্ষুব্ধ হয়ে তোর বোনের বিয়েটা ভেঙে দিল। আহারে! শুদ্ধের কথা শুনে ফাইজ রেগে তাকায়। ইনোসেন্ট ফেস বানিয়ে শুদ্ধ বলে, হতেই পারে, তোর লিটল কুইন হারানোর আগেই সাবধান করলাম আর কি। ফাইজ এবার ফারার চিন্তা বাদ দিয়ে ইনায়াকে নিয়ে ভাবতে শুরু করলো। শুদ্ধের কথা যদি সত্যি হয়, ভেবেই ফাইজ ভীত হলো। তার লিটল কুইনকে অন্য কেউ বিয়ে করে নিলে কী হবে? না, সে নিজেই আগে বিয়ে করবে, সে তার লিটল কুইনকে হারাতে পারবে না। এদিকে শুদ্ধ টেবিল থেকে একটি সন্দেশ নিয়ে মুখে পুরে সন্দেশটুকু খেয়ে ফাইজের বাবা মাকে বলে বেরিয়ে যায় বাড়ি থেকে। যাওয়ার সময় মিটমিট হাসে আর গুনগুন করে গায়, বন্ধু যখন হবু বউয়ের চিন্তায় ডিপ্রেশনে চলে যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। পরদিন মায়েরা মিলার হাত ধরে দ্রুত পায়ে হাঁটছে। আজ দুজনের লেট হয়ে গিয়েছে, কিন্তু মায়েরা বারবার ঢোক গিলছে, তাদের ক্লাস ইরফান স্যারের। মায়েরা মিলার হাত ধরে ঝাঁকায় আর ডাকে, দোস্ত। মিলা ভ্রুকুচকে বলে, বল। মায়েরা মিলার হাত ধরে দৌড়ে আর বলে, আজ আমি লাস্ট বেঞ্চে বসে পর্দা নিব, দেখিস। মিলা হাঁপায়, কিন্তু মায়েরার অবস্থা দেখে হেসে ফেলে। মায়েরা আর মিলা দুজনেই তাদের ক্লাসের সামনে দাঁড়ায়। ভেতরে ইরফানকে দেখে দুজনেই চোখ বড় বড় করে তাকায়। যাহ, দৌড়েও কি লাভ হলো, ইরফান স্যারের আগে আসতে পারলো না তো। মায়েরা বিরক্ত নিয়ে বলে, এই ইরফান না স্যারকে কে এত পাংচুয়াল হতে বলছে? মিলা কিছু বলল না। মায়েরা মিলার দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, দোস্ত, আমি বাড়ি যেতে চাই, এই ইরফান না স্যার আমাকে ছাড়বে না রে, আমাকে বাঁচা দোস্ত। মিলা ঢোক গিলে সামনে তাকিয়ে আছে। মায়েরা মিলাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হয়, ঘাড় সামনের দিকে করতে করতে বলে, আরে এদিকে কি? একটু বলে মায়েরা কথা থেমে যায়। ইরফান শক্ত চোখে মায়ের দিকেই চেয়ে আছে। মায়েরা ঢোক গিলল, আজ তাকে কেউ বাঁচাতে পারবে না, সে শেষ। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলতে নেয়, ইরফান দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আউট। মায়েরা মিলা দুজনেই ঝাঁকি দিয়ে ওঠে। মায়েরা ইরফানের দিকে চেয়ে আমতা আমতা করে বলে, স্যার, আমরা তো বাইরেই আছি, আপনি ক্লাসরুমের বাইরে চলে এসেছেন। মায়েরার কথা শুনে মিলা মুখ লুকিয়ে হাসলো। এই মায়েরার মুখ বন্ধ হবে না। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত গলায় বলে, শাট আপ। মায়েরা মিলা আবারও ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের ইচ্ছে করছে এই স্টুপিডকে ঠাটিয়ে একটার পর একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিতে। মিলা পিছন দিয়ে মায়েরার পিঠে খামচে ধরে। এই বাচালটাকে নিয়ে আর পারা যায় না। মায়েরা একটু নড়ে ওঠে, বিড়বিড় করে, সত্যি বললেও ইংলিশ ঝাড়ে। ইরফান উল্টো ঘুরে ক্লাসরুমের ভেতর গিয়ে মায়েরা আর মিলার মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। মায়েরার কানে আঙুল দিয়ে ঢুকিয়ে বলে, কানের পর্দা ফাটলো বলে।
মিলা মায়রার পিঠে থাপ্পড় দিয়ে বলে, তুই কি জীবনেও তোর মুখ বন্ধ করবি না? মায়রা অসহায় কণ্ঠে বলে, দোস্ত, ইরফান না স্যার একটু বেশি অভদ্র, তাই না রে? মিলা সামনে তাকিয়ে বলে, স্যার কিছু বলবেন? মায়রা মৃদু চেঁচিয়ে বলে, মা বাঁচাও, বলেই মিলার পিছনে লুকায়। মিলা মায়রার অবস্থা দেখে হাসে। মায়রা মিলার পিছন থেকে উকি দিয়ে দেখলো কেউ নেই সামনে। মিলার বিত্রামি বুঝতে পেরে মায়রা মিলার পিঠে জোরে থাপ্পড় মারে একটা। মিলা রেগে তাকায়। মায়রার পিছনে দাঁড়িয়ে মায়রার চেয়েও জোরে খাটিয়ে একটা থাপ্পড় দেয় পিঠে। মায়রা সামনের দিকে হেলে পড়তে নেয়। তখনই ইরফান দরজার খুলে বেরিয়ে আসে। মায়রা ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। মেয়েটা হতভম্ব হয়ে যায়। মাথা উঁচু করলে ইরফানকে তার দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে থাকতে দেখে ঢোক গিলল। মিলা নিজেও চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ, এই মায়রার কপালে আজ শনি, রবি, সোম, বুধ সব আছে। ইরফান ডান হাতে মায়রার কাঁধে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, আউট, এই ভার্সিটিতে কোনো বাদরের জায়গা নেই। মায়রা ইরফানের থেকে আরেকটু দূরে সরে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আমি বাদর নই তো, আমি মানুষ, ভালো করে দেখুন। ইরফান দাঁতে দাঁত চেপে আওড়ায়, শাট আপ। মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধই এদিক দিয়েই যাচ্ছিল। ইরফানকে এভাবে ধমক দিতে দেখে এগিয়ে এসে বলে, কি হয়েছে এখানে? মায়রা দ্রুত পিছু ফিরে শুদ্ধকে দেখে স্বস্তি পায়। মায়রা শুদ্ধর পিছে গিয়ে বলে, ভাইয়া আমাকে বাঁচান। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে বলে, আজ আবার কি হয়েছে ইরফান? ইরফান শুদ্ধের পিছনে দাঁড়িয়ে মাথা বের করে রাখা মায়রার দিকে চেয়ে শক্ত গলায় বলে, একটা স্টুপিড গার্লকে ভার্সিটি থেকে বের করতে হবে। মায়রা ঢোক গিলে। শুদ্ধ ভ্রু কুঁচকে তাকায়। আরে ইরফান গত পরশু সকালেও শব্দটি বলেছিল, কে নাকি কুকুর বলেছিল, ওই জন্য। দুদিন হলো ইরফান মায়রাকেও স্টুপিড গার্ল বলছে, আবার এখনও বলছে, কি কানেকশন? ইরফানের ফোনে কল আসলে সে শুদ্ধের পাশ কাটিয়ে চলে যায়। যাওয়ার আগে মায়রার দিকে ভস্ম করে দেওয়া দৃষ্টি ফেলতে ভোলেনি। ইরফান চলে গেলে মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধের সামনে এসে বলে, ভাইয়া আপনি অনেক ভালো। শুদ্ধ হেসে বলে, আমি যে তোমার স্যার, এটা মনে থাকে তোমার মায়রা? মায়রা মন খারাপ করে বলে, ভাইয়া ডেকে অভ্যাস, আপনাকে ভাইয়া ডাকা যাবে না, স্যার ডাকতে হবে? শুদ্ধ হেসে বলে, ভাইয়াই ডাকতে হবে, নয়তো তোমার জন্য বিচার সভা বসাবো। মায়রা শুদ্ধের কথা শুনে হেসে ফেলল। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, তুমি ইরফানকে কুকুর বলেছিলে নাকি মায়রা? মায়রা ঢোক গিলে মিনমিন করে বলে, কুকুরকে তো ডার্লিং বলেছিলাম, ভুল করে বলে ফেলেছিলাম, দেখতে পাইনি, ওটা ইরফান না স্যার ছিল। শুদ্ধ বিস্ময়ে চোখে চেয়ে বলে, হায় হায় মায়রা, তুমি আজকাল ইরফানকে এসব কী নামে ডাকছো? মায়রা থতমত খেয়ে তাকায়। সবসময় ইরফান না ডেকে ডেকে এখন মুখে ফসকে বেরিয়ে গেছে। ইরফান স্যার তো শুদ্ধের ভাই হয় শুনেছে, তাকে কি করবে কে জানে। শুদ্ধ মায়রার ভিত মুখ দেখে শব্দ করে হেসে ফেললো। অন্য স্টুডেন্ট হলে হয়তো এমন করতো না। মায়রাকে অনেক আগে থেকে বোনের মতো ট্রিট করে, এখন তার মনে থাকে না মায়রা তার স্টুডেন্ট। শুদ্ধ হাসতে হাসতে বলে, ওহো মায়রা, তুমি আমাকে ভাইয়া ডেকে ওই ডাকটা পুরো সার্থক করে দিচ্ছ। আসলেই তুমি আমার একমাত্র খাঁটি ভেজালবিহীন বোন। মায়রা হাসলো। শুদ্ধকে তার বড় ভাইই লাগে। কয়েকদিনের পরিচয় একদম বোনদের মতো ট্রিট করে। এমন মানুষ পাওয়া দুষ্কর। যদিও গ্রামের মানুষেরা এমনই হয়, তারা খুব দ্রুত একে অপরকে আপন ভেবে নেয়, যেটা মায়েরা এই শহরে এসে পায়নি। শুদ্ধ হাসতে হাসতে মিলার দিকে চোখ পড়লে দেখলো মিলা অদ্ভুত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ কিছুটা বিব্রত বোধ করে। মিলা তো তার স্টুডেন্ট, তাই শুদ্ধর এমন অবস্থা। শুদ্ধ মায়রাকে বলে তার অফিস রুমের দিকে চলে যায়। মিলে এগিয়ে এসে বলে, শুদ্ধ স্যার তোর সাথে এত হাসে? মায়েরা মৃদু হেসে বলে, শুদ্ধ ভাইয়া আরও মজার মানুষ। ভার্সিটিতে তো তেমন হাসেই না, তবে খুব ভালো বুঝলি, অনেক মিশুক। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন গ্রামে থাকতাম। শুদ্ধ ভাইয়ারা মাঠে ক্রিকেট খেলতো, আমি গিয়ে বায়না ধরলে সবাই নিতে না চাইলেও শুদ্ধ ভাইয়া সবাইকে চুপ করিয়ে খেলতে নিত আমাকে। ভাইয়া সবাইকে দাঁড় করিয়ে রেখে আমার সাথে খেলতো। আমার ছোট ভাই লাবিব আর বড় ভাই শুদ্ধ ভাইয়া। মিলা শুদ্ধের গল্প শুনে আপ্লুত হয়। মায়রা হঠাৎই মিলার পিঠে দুটো থাপ্পড় দিয়ে দৌড় লাগায়। মিলা মায়রার পিছু দৌড়ায়। কি জোরে মারলো তাকে, বেয়াদ্দব। মায়রা দৌড়াতে দৌড়াতে হঠাৎই একটা মেয়ের সাথে জোরে সরে ধাক্কা খায়। মেয়েটি ঠাস করে পড়ে যায় মাঠের পাশে। মায়রা দাঁড়িয়ে যায়। যখন দেখলো একটি মেয়ে বসে পড়েছে তার জন্য, মায়রা নিজেও দ্রুত হাঁটু মুড়ে বসে অপরাধী গলায় বলে, সরি সরি আপু, আমি দেখতে পাইনি, তোমার কোথাও লেগেছে? সামিয়া বিরক্তি নিয়ে তাকায় মাথা উঁচু করে। ততক্ষণে মিলা এসে দাঁড়িয়েছে এখানে। সামিয়াকে দেখে বলে, সামিয়া আপু, তুমি পড়লে কিভাবে? মায়েরা সামিয়াকে চিনতে পারে। মিলারা যে বাসায় ভাড়া থাকে সেই ভাষায় ভাড়া থাকে। মায়েরা আবারও অনুতপ্ত স্বরে বলে, আপু আমি সরি গো, সত্যিই দেখতে পাইনি। সামিয়া মৃদু হেসে বলে, সমস্যা নেই, এতবার সরি বলতে হবে না।
মায়েরা মিলা হেল্প করে। মায়েরা অসহায় মুখ করে বলে, আপু আমি কিন্তু সত্যিই সরি। মিলা মায়েরার পিঠে থাপ্পড় দিয়ে বলে, আমাকে দুটো মেরে এলি, আমাকে সরি বলবি আদব। মায়েরা মুখ বাঁকিয়ে বলে, আপনি ক্যাঠা, আপনাকে তো ঠিক চিনলাম না নানি। মায়েরার কথায় সামিয়া শব্দ করে হেসে ফেলে। মায়েরাও হাসলো, মিলাও মুখ ফুলিয়ে রাখলো। এরপর মিলা মায়েরা আর সামিয়ার সঙ্গে কিছুক্ষণ কথা বলে অন্যদিকে চলে যায়। সামিয়া তার ক্লাসের দিকে যায়। সামিয়া এই ভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ে। মায়েরা আর মিলার 1 বছরের সিনিয়র। ফারাহ নুসরাত অনেক আগে থেকেই ফ্রেন্ড সামিয়ার সাথে। ফারাহ আর নুসরাতের পরিচয় এই ভার্সিটিতেই ওঠার পর। তবে সামিয়া মাত্র 1.5 বছরের পরিচয় হলেও ফারাহ, নুসরাত আর সামিয়ার মাঝে বেশ ভালো একটা ফ্রেন্ডশিপ আছে। ফারাহ আর নুসরাত মাত্র ভার্সিটিতে পা রাখলো, সামনে সামিয়াকে দেখে ফারাহ দ্রুত পা চালায়। এক পর্যায়ে দৌড়ে গিয়ে সামিয়াকে জাপটে ধরে বলে, বান্ধবী আমার বিয়ে ক্যান্সেল। সামিয়া ভয় পেয়েছে, ফারাহকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। গতকাল ফারাহ তাকে কল করে হায় হুতাশ করছিল বিয়ে করবে না বলে। তার শরীরটা ভালো লাগছিল না, তাই ফারাহদের বাড়িতে যায়নি। ফারাহর মনের ইচ্ছা পূরণ হওয়ায় মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ। ফারাহ হেসে বলে, মনে হচ্ছে আমার পাংখা গজাক, আমি আকাশে উড়ি, আর কি যে ভালো লাগছে। শুদ্ধ মাঠের এক কোণায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। ফারাহর কণ্ঠ পেয়ে সামনে তাকায়। ফারাহ কথা শুনে মৃদু হাসে। গতকাল ফাইজের ফোন থেকে ফারাহর নাম্বারটাও নিয়েছিল। অতঃপর কল কেটে ফারাহর নাম্বারে মেসেজ করে, সুন্দরী বিয়ে আমি ভাঙলাম, স্পেশাল পারিশ্রমিক দিতে হবে কিন্তু। এরপর জায়গাটি প্রস্থান করে শুদ্ধ। ফারাহ ফোনে নোটিফিকেশন আসলে সে ফোন চেক করে। মেসেজটি দেখে ফারাহ চোখ বিষয়ে চোখে তাকায়। পাশ থেকে সামিয়া নুসরাতেরও মেসেজটি পড়ে একই অবস্থা। নুসরাত অবাক হয়ে বলে, ও বাবা, তোর তো দেখি লাভার জুটে গিয়েছে রে ফারাহ। সামিয়া মৃদু হেসে বলে, আসলেই এবার হয়তো তোর সেই মানুষের সাথেই বিয়ে হবে। হয়তো সে তোকে নিজের বিয়ে করার জন্য এই বিয়ে ভেঙেছে। ফারাহ চোখে মুখে চিন্তা। শুদ্ধ আরেকবার পিছু ফিরে ফারাহর দিকে তাকায়। ফারাহ চিন্তিত মুখ থেকে শুধু মিটমিট হাসে। ক্লাসরুমের দিকে এগোয়। ভার্সিটির শেষে মায়েরা একটি 10 বছরের বাচ্চাকে পড়িয়ে হোস্টেলের সামনে এসে দাঁড়িয়েছে। রিকশা নেয়নি, হেঁটেই এসেছে। একটা পরিচিত গাড়ি তাদের হোস্টেলের পাশে বিল্ডিংয়ের সামনে দাঁড়াতে দেখে দাঁড়িয়ে পড়ল মায়েরা। গাড়ির ভেতর থেকে ইরফান বেরিয়ে আসে, শব্দ করে গাড়ির দরজা আটকায়। ব্যবসায় কাজে একজনের সাথে কিছু ব্যাপারে ডিসকাস করতে এসেছে ইরফান। মায়েরা দুহাত চোখ কচলায়, ভাবছে সে ভুল দেখলো কিনা। দু হাতে দু চোখ বুঝে কচলানোর সময়টুকুতে ইরফান চোখ একেবারে মায়েরার দিকে পড়ে। চিনতে অসুবিধা হয়নি। মায়েরাকে এভাবে চোখ কচলাতে দেখে ইরফান বিরক্তি কণ্ঠে বিড়বিড় করে, স্টুপিড। ইরফান বাড়ির ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায়। মায়েরা চোখ মেলে ইরফানের পাশের বিল্ডিংয়ের ভিতরে যেতে থেকে বিড়বিড় করে, ইরফান না স্যার আমাদের হোস্টেলের এখানে কি করে। মায়েরা এসব ভাবনা ইতি ঘটায়। তার মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসে। লোকটা তাকে ডাস্টবিনে ফেলতে বলেছিল, আবার তাকে বাদর বলে ভার্সিটি থেকে বের হতে বলেছিল। সবচেয়ে বড় কথা কি চটটাই না মেরেছিল। ইস, মাঝে মাঝে মনে হয় তার চাপায় দাঁত নড়ে গিয়েছে। স্যার বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? হো, তাকে বাদর বলেছে। এবার দেখুক মায়েরা বাদরামি সহ্য করতে কেমন লাগে। মায়েরা তার ব্যাগের ভিতর থেকে একটি সেন্টার ফুড বের করে। সে যাকে পড়িয়ে আসলো সেই বাচ্চা ছেলেটি মায়েরাকে 5টি সেন্টার ফুড দিয়েছিল। ছেলেটি বেশ মিশুক, সে না নিতে চাইলেও পুরো মুখের ভেতর ঢুকিয়ে দিতে চায়। মায়েরা একটি সেন্টার ফুড মুখে নিয়ে বেশ কিছুক্ষণ চিবালো। এরপর ইরফানের গাড়ির সামনে এগিয়ে গিয়ে ড্রাইভিং সিটের দরজার পাশে দাঁড়ায়। মুখ থেকে চিবানো চুইংগাম বের করে গাড়ির দরজার হাতলে লাগিয়ে দেয় ছড়িয়ে ছড়িয়ে। কাজ শেষ করে মায়েরা মনে মনে হাসে, বিড়বিড় করে, এইবার মজা বুঝবেন ইরফান না স্যার, জানতেও পারবে না এটা আমার কাজ। আর এদিকে আমার চিবানো চুইংগাম আপনার হাতে মাখামাখি হবে। ব্যাপারটা পুরাই ঝাক্কাস হবে। অতঃপর আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে তার হোস্টেলের দিকে দৌড় দেয়। দোতলায় থাকে মায়েরা। সিঁড়ি বেয়ে উপরে উঠে তার রুমের সামনে দাঁড়িয়েছে। দরজা খুলে ভেতরে যেতে নিলে পাশের রুমে একটি মেয়ে বাঁকা চোখে চেয়ে বলে, কোথায় ছিল গো এতক্ষণ? ভার্সিটি তো আরও আগে শেষ হয়। তোমার সাথে আমার একটা ছোট বোন পড়ে, সে এসে এক চাঙ্গা ঘুমিয়ে নিল আর তুমি এখন আসলে মায়েরা? মায়েরা মৃদু হাসে বলল, আমি টিউশনে গিয়েছিলাম। কিন্তু তার আগেই মেয়েটি আবারও বলে ওঠে, এখনকার যুগ ভালো না বুঝলে, এত বাইরে থাকলে পরে আবার ভার্জিনিটির অভাবে দেখবা তোমার বিয়ে হচ্ছে না। কথাটা শুনতেই মায়েরা প্রচণ্ড রেগে যায়। তাকে খারাপ মেয়েদের কাতারে ফেলেছে। এই মেয়েটা এমনই। মায়েরা রেগে যায়, বিদ্রূপ হেসে বলে,
যে যেমন অন্যের ব্যাপারে তার ভাবনাও তেমন। তা আপা, আপনার ভার্জিনিটি নষ্ট হওয়ার ডেটটা কি বলা যাবে? মেয়েটি রেগে চিৎকার করে বলে, মাইরা! মায়েরা পাত্তা দিল না। সে দুর্বল নয়। গ্রাম থেকে শহরে এসে প্রথম প্রথম মায়েরাকে বোকা ভেবে কতজন কতভাবে হেনস্থা করেছে। মায়েরা ভীতু হয়ে থাকতো, ভয় পেত এই শহরের মানুষদের। কিন্তু যখন থেকে সে বুঝেছে এরা নরম মাটি পাড়ায় বেশ, তখন থেকে মায়েরাও পাল্টা জবাব দিতে শুরু করেছে। মায়েরার সামনে থেকে মেয়েটি রাগে ফোঁস-ফোঁস করতে করতে তার রুমে চলে যায়। মায়েরা সঠিক জবাব দিতে পেরে মৃদু হাসল। একদিনের কথা মায়েরার মনে পড়ে। গ্রাম থেকে এসে প্রথম প্রথম হোস্টেলে উঠেছিল। তখন মায়েরার সাথে একটি মেয়ের কথায় কাটাকাটি হওয়ায় মেয়েটি হঠাৎই চিৎকার করে এক গাদা মানুষের সামনে বলেছিল, বাবা মা একে শিক্ষা দিতে পারেনি। আরেকটি মেয়ে উত্তর দিয়েছিল, বাবা মা তো কেউই বেঁচেনি এর, থাকতো তো সৎ বাপ মায়ের কাছে, আসল বাপ মা কবরে থাকলে শিক্ষাটা পাবে কি করে? কথাটা শুনে মায়েরা সেদিন মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়েছিল। নতুন নতুন সেই মেয়েটির সাথে প্রথম পরিচয় হওয়ায় মায়েরা তার মনের দুঃখগুলো বলেছিল মেয়েটিকে, কিন্তু তাকে কত বাজেভাবে কথাগুলো বলছিল। মায়েরা সেদিন চুপ ছিল, নীরবে অশ্রু বিসর্জন দিয়েছিল। কথাগুলো ভেবে আজও মায়েরার চোখের কোণে পানি জমলো, তার না দেখা বাবা মায়ের জন্য। বড় করে শ্বাস নিয়ে মায়েরা দ্রুত নিজেকে সামলে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। মায়েরা ভেতরে গিয়ে বোরখা ছেড়ে ওয়াশরুমে গিয়ে গোছল করে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে হঠাৎই ইরফানের কথা মনে পড়ে। মায়েরা দ্রুত মাথার গামছা পেঁচিয়ে তার ঘরের একটি ছোট বেলকনিতে গিয়ে দাঁড়ায়। দুহাত গ্রিলে রেখে উঁকি মেরে দেখে ইরফান ভেতর থেকে বেরিয়েছে কিনা। ইরফান মাত্র বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে। মায়েরা ইরফানকে দেখে খুশিতে তার স্বভাবসুলভ একটুখানি লাফিয়ে ওঠে। এরপর মনোযোগ দেয় ইরফানের দিকে। এইবার হবে আসল মজা। ইরফান এগিয়ে গিয়ে ডান হাতে গাড়ির দরজায় হাতল ধরে দরজা খোলে। এরপর হাত সরিয়ে নিতে চাইলে হাতে কেমন আঠা আঠা অনুভব হয়। ইরফান ভ্রু কোঁচকায়। আঠালো হাত গাড়ির হাতল থেকে কোনো রকম বের করে সামনে মেলে ধরে। হাতের অবস্থা দেখে ইরফান বিস্ময় চোখে তাকায়। পুরো 4টি আঙুলে চুইংগাম লেগে গিয়েছে। ইরফান দেখেই বুঝেছে এটা চুইংগাম। চোখ মুখ শক্ত করে তার আঠালো হাতের দিকে চেয়ে থাকে। দৃষ্টি ঘুরিয়ে পাশের হোস্টেলের দিকে তাকালো। মনে পড়ল ভেতরে যাওয়ার সময় মায়রাকে এই হোস্টেলের গেটের সামনে দেখেছিল। শক্ত মুখাভাবি ইরফান আশেপাশে চোখ বোলায়। মায়েরা দ্রুত ইরফানের দৃষ্টির আড়াল হয়ে বসে পড়ে। ইরফান খুব ভালো করেই বুঝলো এটা ওই স্টুপিডটার কাজ। ইচ্ছে তো করছে স্টুপিডটাকে থাপড়িয়ে সব দাঁত ফেলে জন্মের মতো বাদরামি ছুটাতে। রাগে চোয়ালে শক্ত হয়ে যায় ইরফানের। সামনে মায়েরাকে পেলে আজ সত্যি বোধহয় বেহিসাব মেরে দিত। রাগ দমাতে না পেরে তান হাত মুষ্টিবদ্ধ করে গাড়ির কাচে সর্বশক্তি দিয়ে একটি ঘুষি মারে। কাচ টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। মায়েরা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে মিটমিটে হাসছিল। হঠাৎ ইরফানের কাছে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। হাতে সামান্য চুইংগাম লেগেছে বলে এতই রেগে গেল। মায়েরা বিড়বিড়িয়ে বলে, এই লোকটা কি পাগল? শুদ্ধ রাস্তার অপর পাশে গাড়ির সাইড করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। ইরফানকে দেখে এগিয়ে এসে কিছু বলতে গিয়েও ইরফানের হাতের অবস্থা দেখে থেমে যায়। গাড়ির গ্লাস ভাঙা, সাথে ইরফানের হাতে রক্ত। শুদ্ধ বিষয়ে কণ্ঠে বলে, আরে হাতের এই অবস্থা করছিস কেন? অন্তরার জন্য কি কোনোভাবে বুক পুড়ছে সোনা? বুকটাই পুড়তে দিতি, আবার হাতটা কেন? ইরফান রেগে রক্তমাখা ডান হাত শুদ্ধের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিড গার্লকে আনলিমিটেড থাপ্পড় খেতে হবে, অ্যান্ড ইটস ফাইনাল। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ইরফান তো মায়েরাকে এই দুটো শব্দ বলে, তাছাড়া মায়েরা এই হোস্টেলেই থাকে। শুদ্ধ এটা জানে। তাই বুঝতে সহজ হলো ইরফান মায়েরার কথাই বলছে। অবাক হয়ে বলে, কিন্তু কেন? ইরফান রাগান্বিত স্বরে বলে, ওর সাহস কি করে হয় আমার হাতে ওর চিবানো চুইংগাম লাগানোর? শুদ্ধ চোখ মার্বেলের ন্যায় বড় বড় হয়ে যায়। হায় হায়, এ মায়েরা তো মারাত্মক ফাজিল। শেষমেশ ইরফানের হাতে ওর চিবানো চুইংগাম লাগিয়েছে। হায় রে, পিছে লাগার আর মানুষ পায়নি।